আশা করি সকলে ভালো আছেন এবং আমার ছাত্রছাত্রীরা তোমরাও ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়কে সহজ করে আলোচনা করার জন্য আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এবং আমি লাস্ট কয়েকটা দিন ধরে যেমন ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারত রাশিয়ার সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্কের বিরোধের কারণ, ভারতের বিদেশ নীতি হিসাবে পঞ্চশীল নীতি, এই ভিডিওগুলো আপলোড করেছি। তোমরা যদি এখনও কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে, আশা করি ভালো লাগবে। এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কের যখন আমি আলোচনাগুলো করেছি তখন দেখেছি তোমরা অনেকেই তোমাদের নিজস্ব মতামতগুলো দিয়েছো এবং অবশ্যই এরকম গঠনমূলক মতামত যদি কিছু তোমাদের বলার থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য থেকেই, মূল্যবান মতামত থেকেই আমারও অনেক কিছু শেখার থাকে, আমিও অনেক কিছু তথ্য পাই। যাই হোক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবে। বেল আইকনটা প্রেস করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। এবং যারা আমার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী তাদেরকে বলবো, আন্তর্জাতিক সম্পর্ক পড়ার ক্ষেত্রে আমি যখন কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্কগুলো আলোচনা করি তখন আমি কোন দেশের বা আমার ভারতবর্ষের সঙ্গে বিদেশ নীতি কখন কোন সময়ে তৈরি হয়েছিল আমার নিজস্ব কোনো মতামত দিইনি। তার কারণ এখানে নিজস্ব কোনো মতামত দেওয়ার জায়গা থাকে না। আমি বিভিন্ন তথ্যগুলোকে যখন সংগ্রহ করি, যে তথ্যগুলোকে পাই সেই তথ্যগুলোকে সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এবং এই বিষয়ে যদি কোথাও কোনো দিন মনে হয়ে থাকে যে আমি হয়তো বাংলাদেশের উপরে কিছু চাপিয়ে দিচ্ছি, আমি ভারতের উপরে কিছু চাপিয়ে দিচ্ছি, এই ধারণাটা একদম করবে না। তার কারণ আমার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি যে তথ্য পাই সেগুলোই উপস্থাপন করার চেষ্টা করি। আর 1950 সালে, 1960 সালে, 1970 সালে, 1990 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের কোন বিষয়ে কি ইস্যু নিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ হয়েছিল সেটা নির্ধারণ করার আমি কিন্তু কেউ নয়। কারণ আমি আমার বিগত ভিডিওগুলোতে দেখেছি কেউ আমাকে বাংলাদেশি হিসাবে তোপ দেখেছেন, কেউ আমাকে ভারতীয় হিসাবে তোপ দেখেছেন। আমাকে ভারতীয় হিসাবে তোপ ডাকতেই পারেন, কারণ আমি একজন ভারতীয়। আমি আমার দেশকে যথেষ্ট যেমন সম্মান করি তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে পৃথিবীর অন্যান্য দেশকেও শ্রদ্ধা করি, অন্যান্য দেশের রাষ্ট্রের মানুষদেরকেও শ্রদ্ধা করি। তার কারণ একজন আন্তর্জাতিক রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে কোনো দেশকে আগে পিছে, বেশি ভালো বেশি খারাপ এইভাবে ভাবার কোনো কারণ থাকতে পারে না, সেটা আমি ভাবিও না। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষ বা চীন বা নেপাল বা ভুটান বা বাংলাদেশ, তারা তাদের প্রত্যেকটা দেশ জাতীয় স্বার্থকে কায়েম করার জন্য যখন যে রকমভাবে সিদ্ধান্ত নিয়েছে, যে রকমভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে, আমি কেবলমাত্র সেই তথ্যগুলোকে সংগ্রহ করেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যাই হোক, আমার ছাত্রছাত্রীদেরকে বলবো এই ভিডিওটা একটু সময় লাগবে, কিন্তু নেপাল ভারত সম্পর্ক যখন আমি আলোচনা করছি তখন তোমরা একটু সময় দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়টা একদম স্বচ্ছ হয়ে যাবে, একদম স্পষ্ট হয়ে যাবে। আমি চলে আসি নেপাল ভারত সম্পর্কের বিস্তারিত আলোচনা নিয়ে। তবে এ প্রসঙ্গে বলে রাখি, আরেকটি আলাদা করে ভিডিও করব ভারত নেপাল সম্পর্কের বিরোধের কারণগুলো কী কী, সেই ভিডিওটাও তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা একেবারে স্বচ্ছ হয়ে যাবে। দেখো, ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো, সেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল একটা অন্যতম দেশ এবং নেপালের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কিন্তু অতীব প্রাচীনকাল থেকেই। অবশ্য আধুনিককালে অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সালে, 1947 সালের পর থেকে, বিশেষ করে 1950 সাল থেকে যখন এই দুটো দেশের মধ্যে একটা বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরিত হয়, অর্থাৎ ইন্দো নেপালিজ ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ সম্পাদিত হয়, তখন থেকে ভারতবর্ষের সঙ্গে নেপালের সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ হতে শুরু করে। 1950-এর দশকে নেপালের তৎকালীন শাসকদের, বলা ভালো রানা শাসকদের, তাদের একটা ভয় ছিল যে কমিউনিস্ট চীন যে কোনো সময়ে ভারতের কর্তৃত্ববাদী শাসকদের, যে কোনো সময় তারা নেপালের কর্তৃত্ববাদী শাসকদের হটিয়ে দিয়ে নতুন কোনো শাসক গোষ্ঠীকে নেপালের ক্ষমতায় বসাবে। এবং এই ভয় থেকে নেপালের রানা শাসক গোষ্ঠী তারা ভারতের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে আগ্রহী হয়। যদিও এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে 1950-এ সম্পাদিত ভারত নেপাল চুক্তির পর 3 মাসের মধ্যেই অবশ্য রানা শাসকেদের রাজত্বের অবসান ঘটে এবং তার জায়গায় নেপালের একটা অধিকতর ভারত ঘেঁষা নেপাল কংগ্রেস নামক পার্টির হাতে নেপালের ক্ষমতা আসে। এ প্রসঙ্গে এখানে বলে রাখা ভালো, যখনই আমরা দেখছি যে ভারত ঘেঁষা একটা দলের হাতে নেপালের ক্ষমতা আসছে, খুব স্বাভাবিকভাবে
এই দল যখন সরকার গঠন করছে তখন ভারতের সঙ্গে নেপালের ভালো সম্পর্ক হবে, এটাই খুব স্বাভাবিক। আবার এই ভালো সম্পর্কটাই নেপালের সঙ্গে খারাপ সম্পর্কের কারণও হয়ে উঠবে। কেন খারাপ সম্পর্কের কারণ হয়ে উঠবে? যখনই এই ভারত নেপাল ভারত ঘেঁষা দল নেপালের সরকার গঠন করছে, তখন প্রচুর ভারতীয় নেপালের তরাই অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্যের জন্য খুব অনায়াসে গেছে এবং সেখানে ব্যবসা বাণিজ্যের স্বার্থে তারা কিন্তু নেপালের নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করতেও শুরু করেছে। এবং এই বিষয়টা নেপালের জনগণের এবং নেপালের সরকারের ক্ষেত্রে মোটেই তারা ভালো চোখে দেখেনি। কেন তারা ভালো চোখে দেখেনি? তার কারণ তারা দেখতে পাচ্ছে যে নেপালের মধ্যে অবস্থান করছে ভারতীয়রা এবং তারা নেপালের ব্যবসা বাণিজ্যের উপরে যেমন প্রভাব বিস্তার করছে, তেমনি নেপালের রাজনৈতিক পরিস্থিতি বলা ভালো নেপালের সরকারের উপরেও তারা কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করছে। এবং যে ব্যাপারটাকে নেপালের সরকার এবং নেপালিরা অর্থাৎ নেপালের জনগণ তারাও কিন্তু ভালো চোখে দেখছে না। তবে ভারতবর্ষে ভারতীয়দের নেপালে অনুপ্রবেশ করার ফলে নেপালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারটা, এটার জন্য কিন্তু নেপালও কম দায়ী ছিল না। কেন নেপাল দায়ী ছিল না? 1952 সালে নেপাল সরকারের নাগরিকতা আইন, দ্য নেপালিজ সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তারা কিন্তু ভারতীয়দের নেপালে বসবাসের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছিল এই আইনে। এবং নেপালের নাগরিকতা অর্জনের পদ্ধতিও এতটাই সহজ ছিল যেখানে ভারতীয়রা খুব সহজে তারা নেপালের নাগরিকত্ব নিতে পারছিল। এখন নেপালে ভারতের প্রভাব বৃদ্ধির বিষয়টিকে সরকার তথা জনগণ আর বেশি দিন ভালো চোখে দেখেনি। 1960-এর দশক থেকেই নেপালের রাজ পরিবার সহ সাধারণ নাগরিকগণ ভারত বিরোধী হয়ে উঠতে থাকে এবং একই সঙ্গে তারা চীনের দিকে ঢলতে শুরু করে। এখন এটা ছাড়াও আরও কয়েকটা বিষয়, যেমন ঠান্ডা লড়াইয়ের যুগে নেপাল জোট নিরপেক্ষতার উপর ভরসা না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমশ আকৃষ্ট হতে থাকে এবং সেই মতো 1960 সালের জুনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এবং এইটা মোটেই ভারতের চোখে ভালো লাগেনি, ভারত ভালো চোখে দেখেনি। তাই এটার বিপরীতে ভারত সরকার তার বিদেশ নীতিতে সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং ইসরায়েলের সঙ্গে তাদের পররাষ্ট্র মানে ইসরায়েলের যে শত্রু রাষ্ট্র প্যালেস্তাইন তাকে সমর্থন করতে থাকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন নেপাল ভারতের শত্রু রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে, তখন ভারতও চাইছে যে নেপালের শত্রু রাষ্ট্র ইসরায়েল প্যালেস্তাইন তাকে আমরা সমর্থন করি। এবং এই বিষয়টা এই ভারত নেপালের সম্পর্কটা আরও তিক্ত আকার ধারণ করে যখন 1962 সালে আমরা দেখি যে ভারত চীন সীমান্তে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ বেঁধেছে। সেই সময়ে কাঠমান্ডুর সঙ্গে নতুন দিল্লির দূরত্ব তাৎপর্যপূর্ণভাবে বেড়ে যায় এবং ভারত ভিত্তিক নেপালের বিরোধী দলের প্রতি ভারত সরকার তার সমর্থন তুলে নেয়। এইটা করার ফলে উল্টো দিকে 1962 সালের যুদ্ধে ভারতের পরাজয় নেপালের পক্ষে খুব স্বস্তিদায়ক হয়ে ওঠে এবং নেপাল এই পরিস্থিতিতে যেহেতু ভারত হারছে, চীন জিতছে আর চীনকে পক্ষান্তরে নেপাল সহযোগিতা করেছে, সেই সুবাদে নেপাল কী করেছে, চীনের কাছ থেকে অনেক ধরনের বাণিজ্যিক সুবিধা আদায় করে নেয়। এখন নেপালের এই যে একটা চিন্তাভাবনা হলো যে চীন বোধহয় আমার বন্ধু হয়ে গেল এবং ভারত থেকে আমি সরে যাচ্ছি, ভারতের কাছ থেকে সরে যাওয়ার পরে আমার অনেকটা সুবিধা হয়েছে, এই পরিস্থিতিতে নেপালকে অনেকটা মানসিকভাবে ভারতের থেকে সরে যায়। এবং আমরা পরবর্তীকালে দেখব যে নেপাল এবং ভারতের সম্পর্কটা 1969 সালে আরও অনেক বেশি তিক্ত হয়ে ওঠে, কারণ ওই বছর নেপাল ভারতের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সংক্রান্ত চলতি চুক্তিটির কার্যকারিতাকে অস্বীকার করে এবং নেপাল সীমান্ত থেকে ভারতীয় চেকপোস্টগুলোকে তুলে নিতে বলে ভারতীয়দেরকে। ভারত নেপালের মধ্যে এই উত্তেজনা চরমে ওঠে 1970-এর দশকে, যখন নেপাল ভারত বাণিজ্য ও যাতায়াত সংক্রান্ত চুক্তিটি পরিবর্তনের জন্য নেপাল সরকার ভারতকে চাপ দিতে থাকে। 1975 সালে ভারতের মধ্যে সিকিমের অন্তর্ভুক্তির বিষয়টিকে নেপাল খোলাখুলিভাবে সমালোচনা করতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি
যে নেপাল বারে বারে সুযোগ পেলে চেষ্টা করছে ভারতের উপরে চাপ সৃষ্টি করতে বা ভারতকে ব্ল্যাকমেলিং করতে বললেও খুব একটা ভুল হবে না। নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী সিকিম রাজ্যের ভারতভুক্তির পরিপ্রেক্ষিতে নেপালের রাজা বীরেন্দ্র নেপালকে আন্তর্জাতিকভাবে একটি শান্তির এলাকা হিসেবে চিহ্নিত করার প্রস্তাব খাড়া করে এবং নেপালের এই প্রস্তাবকে চীন, পাকিস্তান অনতিবিলম্বে যেমন সমর্থন করে নেয়, কিন্তু ভারত এই বিষয়টাকে সমর্থন করেনি। কারণ ভারত মনে করে যে নেপালের রাজার এই ধরনের প্রস্তাব মেনে নেওয়ার অর্থ 1950 সালের ভারত নেপাল চুক্তিকে অস্বীকার করা। 1984 সালে নেপাল পুনরায় ওই প্রস্তাবটিকে তুলে ধরে এবং কিন্তু এবারেও ভারত তার অতীত সিদ্ধান্ত থেকে অটল, অর্থাৎ ভারত এই চুক্তিটাকে, এই প্রস্তাবটিকে কোনো রকমভাবে আমল দিতে রাজি নয়। যার ফলে 1984 সালে নেপাল যখন নেপাল দেখছে যে এটা হচ্ছে না, তখন নেপাল কি করছে না, নেপাল শেষ পর্যন্ত বিষয়টাকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যায় এবং আমরা দেখেছি যে নেপাল যখন এই বিষয়টাকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাচ্ছে তখন 1990 সাল নাগাদ নেপালের এই নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ পৃথিবীর 112টি দেশকে নেপাল এই প্রস্তাবের সমর্থনে আনতে সমর্থ হয় এবং ভারতের বিরুদ্ধে নেপালের শাসক গোষ্ঠীর, বিশেষ করে রাজ পরিবারের অসন্তোষের আরও কিছু কারণ ছিল। সেই কারণগুলো কি না, নেপাল সরকারের যে বিরোধী দলগুলো ছিল, অর্থাৎ নেপালের মধ্যে নেপাল সরকারের অভ্যন্তরে যে নেপালের মধ্যে যে নেপাল সরকারের বিরোধী দলগুলো ছিল, ভারত বরাবর কিন্তু চেষ্টা করেছে, বরাবর আশ্রয় দিয়েছে এবং এই নেপাল সরকারের বিরোধী দলগুলোকে বরাবর নানাভাবে মদত দিয়েছে সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য, আন্দোলন করার জন্য। এবং 1988 সালে ভারত নেপালের সঙ্গে সম্পাদিত বাণিজ্য ও যাতায়াত সংক্রান্ত চুক্তি দুটি নবীকরণের প্রস্তাব দিলে নেপাল তাতে অসম্মতি জানায়। এই চুক্তিটা হয়েছিল আসলে 1954 সালে এবং 1988 সালে ভারত চেয়েছিল যে এই যে ভারতের সঙ্গে নেপালের ব্যবসা বাণিজ্য যাতায়াতের যে চুক্তি, ট্রেড অ্যান্ড ট্রানজিট চুক্তি, এই চুক্তিটাকে আবার নবীকরণ করা হোক। এই চুক্তিটাকে নবীকরণ করার ক্ষেত্রে ভারত প্রস্তাব দিলেও নেপাল তাতে অসম্মতি জানায়। নেপালের এর জন্য অসম্মতি জানাবার যুক্তি কী ছিল না, এই ধরনের চুক্তি দেশের বাণিজ্যিক স্বাধীনতার পরিপন্থী। 1989 সালের 23শে মার্চ চুক্তি দুটির মেয়াদ শেষ হয়ে যায়। এর প্রত্যুত্তরে ভারত নেপালের সঙ্গে অর্থনৈতিক আদান প্রদান বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? যেহেতু নেপাল ভারতের সঙ্গে এই চুক্তিগুলোকে আর পুনর্নবীকরণ করছে না, তাই ভারতের বক্তব্য হচ্ছে যে ভাই, তুমি যখন নতুন করে এই চুক্তিগুলো করছো না, তখন তোমার সঙ্গে অর্থনৈতিক লেনদেনটা আমাদের বন্ধ থাকুক। কারণ ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে নেপালি দ্রব্যের গমনাগমন সংক্রান্ত বিষয়ে নেপাল যে সমস্ত সুযোগ সুবিধা এতদিন যাবৎ ভোগ করে আসছিল, ভারত তা বন্ধ করে দেয়। ভারতের সঙ্গে নেপালের এই বিরোধ নেপালের অর্থনৈতিক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা জানি যে ভারতবর্ষের মালপত্র প্রচুর পরিমাণে নেপালে যায় এবং ভারতের এই মালপত্র নেপালে যাওয়ার দরুন নেপালের মানুষেরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পায়। এখন যখন ভারত দেখছে যে না, নেপালের তাদের পুরনো চুক্তিগুলোকে আর পুনর্নবীকরণ করছে না, তখন ভারত একটা কৌশলগতভাবে আমরা বলতে পারি, তারা এই লেনদেনগুলোকে, অর্থাৎ ভারতীয় পণ্যগুলোকে যেগুলো নেপালে যেত, সেই সমস্ত বিষয়গুলোকে নিজেরাই বন্ধ করে দেয়। এবং ভারতের সঙ্গে নেপালের এই বিরোধ খুব স্বাভাবিকভাবে নেপালের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ঐতিহাসিক রহিমের মতে নেপাল এর আগে কখনো এমন সংকটে পড়েনি। কিছুদিন আগে পর্যন্ত যে নেপাল এশিয়ার একটা অন্যতম উন্নয়নশীল দেশ ছিল, খুব অল্প দিনের মধ্যেই কিন্তু এই দেশটি পৃথিবীর দুর্বলতম দেশে পরিণত হলো। নেপালও অর্থনৈতিক দিক থেকে ভারতকে যতটা সম্ভব অসুবিধায় ফেলার চেষ্টা করেছিল, কারণ খুব স্বাভাবিকভাবে ভারত যদি নেপালকে চেষ্টা করে একটু ভেঙে দেওয়ার, তা নেপালও চেষ্টা করবে তার যতটা ক্ষমতা আছে একটু ভেঙে দেওয়ার।
নেপাল যেসব ভারতীয় কাজকর্ম করে, নেপালে যে সমস্ত ভারতীয় কাজকর্ম করতো, জীবন ধারণ করতো, নেপাল সরকার তাদের সবাইকে ভারতবর্ষে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নেপাল সরকার তাদের কাজকর্মগুলোকে নেপালে করার ব্যবস্থাটা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য দেশের পক্ষে তেমন একটা সুবিধা করার চেষ্টা করলেও নেপাল কিন্তু ব্যর্থ হয়। নেপাল চেয়েছিল যে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগটা যেহেতু অর্থনৈতিক দিকটা যেহেতু বন্ধ থাকছে, সেহেতু আমরা চেষ্টা করি যে আন্তর্জাতিক স্তরে আমরা অন্যান্য দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংগ্রহ করে আমদানি করে আমরা আমাদের ভারতীয় দ্রব্যের অভাবটাকে মেটাই। কিন্তু সেটা করতে নেপাল যথেষ্টভাবে ব্যর্থ হয় এবং যখন নেপাল সরকার কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছে না তার অর্থনৈতিক সংকট কীভাবে কাটিয়ে তুলবে, তখন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে নেপাল স্বাভাবিকভাবেই আগ্রহী হয় এবং ভারত এই পরিস্থিতিটার সুযোগ নিয়ে, কারণ ভারতকে অনেক দিন অসুবিধায় পড়তে হয়েছে, আর সেই অসুবিধায় পড়ার জন্য নেপাল যখন নিজের থেকে আসছে, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য ভারত এইটার সুযোগ নেবে। ভারত কি করেছে না, নেপালের যে সরকার আছে বিরোধী পক্ষকে সঙ্গে নিয়ে সেখানকার রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তৎপর হয়ে ওঠে। অবস্থার চাপে নেপালের রাজা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাধ্য হয় এবং নতুন সরকারে ভারতপন্থী দল ক্ষমতাসীন হয়, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে ভীষণভাবে তৎপর হয়। আমরা এ প্রসঙ্গে আরেকটা কথা বলতে পারি, আমরা যখন ভারত আর বাংলাদেশ আলোচনা করছিলাম তখন আমরা দেখেছি যে বাংলাদেশেও ভারতপন্থী দল হিসেবে আমরা যাকে জানি আওয়ামী লীগ, তাকে বারে বারে ভারত সরকার ক্ষমতায় আনার চেষ্টা করেছে, সাপোর্ট করেছে এবং সেই সরকার যখন বাংলাদেশে সরকার গঠন করছে তখনই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভালো হচ্ছে এবং যখনই অন্য সরকার, পিএনবির মতো সরকার বা অন্য কোনো সরকার ক্ষমতায় আসছে তখন কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে। এখানেও নেপালেও কিন্তু ভারত সবসময় চেষ্টা করেছে যে দলগুলো ভারত ঘেঁষা দল, ভারতের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদেরকে ক্ষমতায় আনতে, তাহলে কী হবে না, নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো থাকবে। এবারে আমরা দেখছি যেহেতু আবার ভারত ঘেঁষা দল নেপালে ক্ষমতায় আসছে, 1990-এর দশকের প্রথম থেকে ভারত নেপাল সম্পর্কের উন্নতি ঘটতে থাকে এবং নেপালের বিরুদ্ধে ভারতের যে গত 13 মাসের অর্থনৈতিক অবরোধ ছিল সেগুলোকে তুলে নেওয়া হয় এবং 1990 সালের জুন মাসে দুই দেশের প্রধানমন্ত্রী, নেপালের কেপি ভট্টারাই এবং ভারতের ভিপি সিং, তারা নতুন দিল্লিতে মিলিত হয়ে পুনরায় পুরনো নিরাপত্তা সংক্রান্ত যে চুক্তি ছিল সেগুলোকে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তারপরে 1991 সালের ডিসেম্বরে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী জিপি কৈরালা ভারতে আসেন এবং দু দেশের মধ্যে বাণিজ্য, যাতায়াত ও অন্যান্য অর্থনৈতিক চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী MM অধিকারী, তিনিও 1995 সালে ভারত সফরে আসেন এবং তিনি নেপালের অনুকূলে আরও বেশি সুযোগ সুবিধা আদায় করার জন্য ভারত সরকারের কাছে আবেদন রাখেন, আবার একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে তিনি সচেষ্ট হন। তবে আমরা দেখেছি যে 2005 সালে রাজা জ্ঞানেন্দ্র যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলে ভারত নেপাল সম্পর্কটা আবারও তিক্ত হয়ে ওঠে। তবে 2005 সালে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতি আবার কিন্তু একই দিকে উন্নতির দিকে এগোতে থাকে। প্রধানমন্ত্রী প্রচণ্ড চীন সফরের অব্যাহতি পরেই 2008 সালের সেপ্টেম্বরে ভারতে আসেন এবং বেশ কিছু ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়। দেশে ফেরার আগে তিনি বলেন যে আমি নেপাল ফিরছি খুব সন্তোষজনক বার্তা বহন করে। আমি নেপালবাসীকে বলবো যে একটা নতুন যুগের পত্তন হতে চলেছে, ভারত নেপাল সম্পর্কের একটি বিপ্লবাত্মক পরিবর্তন ঘটতে চলেছে। আমরা অতীত ভুলে নতুনভাবে ভারত এবং নেপালের মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টির দিকে এগোতে যাচ্ছি। এবং প্রথম পদক্ষেপ হিসাবে নেপালের সরকার বহু প্রত্যাশিত নাগরিকতা আইন প্রণয়ন করে এবং 2008 সালে নেপালের জলসম্পদ নিয়ে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। ভারতের তরফেও কিন্তু নেপালকে বিভিন্ন প্রকার সাহায্য দানের প্রতিশ্রুতি দেওয়া হয়। ভারত থেকে পেট্রোলিয়াম এবং চাল, গম, চিনি ইত্যাদি অতি প্রয়োজনীয়, যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো নেপালে প্রবেশের কোনো বাধা রইল না, সহজে প্রবেশ করবে সেই ব্যবস্থা করা হয়। 2010 সালে
ভারত নেপালকে পর্যাপ্ত ঋণ এবং খাদ্য সরবরাহ নিশ্চিত করে। ভারতের তদানীন্তন বিদেশমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডকে শান্তি এবং উন্নয়নের স্বার্থে সম্ভাব্য সকল রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেন। তাহলে আমরা দেখছি যে যখন গণতান্ত্রিক সরকার বিশেষ করে ক্ষমতায় আসছে তখন কিন্তু ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ভালো হচ্ছে, এবং যখন কোনো রাজা ক্ষমতায় আসছে তখন কিন্তু ভারতের সঙ্গে নেপালের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। এবং আমরা যদি সাম্প্রতিক গতি প্রকৃতি দেখি, যখন বিশেষ করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে, এই নরেন্দ্র মোদীর আমলে কিন্তু ভারত নেপালের সম্পর্কটা আরও অনেকটা বেশি ত্বরান্বিত হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর থেকেই তিনি যেমন আন্তর্জাতিক স্তরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিভিন্ন দেশে সফর করেছিলেন, বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ককে উন্নীত করার জন্যে, এবং তিনি যেগুলো পৃথিবীর মধ্যে যেগুলো বৃহৎ শক্তিধর রাষ্ট্র আছে, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, এই দেশগুলোর সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্কটা যাতে করে খুব সহজ সরল হয় এবং ভারত যাতে করে সহযোগিতা পায়, বিশেষ করে বিশ্বায়নের ফলটাকে কাজে লাগাবার চেষ্টা করেছিলেন। সেরকমভাবেই কিন্তু নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসছেন নেপালের সঙ্গেও তিনি যথেষ্ট ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছিলেন। সেগুলো যদি আমরা উল্লেখ করি সেগুলো আমরা দেখতে পাবো যে 2014 সালের আগস্টে তিনি নেপাল সফরে যান এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে 17 বছর পর কোনো প্রধানমন্ত্রী আবারও নেপালে সফর করেন। তিনি নেপালকে $1 বিলিয়ন স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নেপালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্যে তিনি এই অর্থটাকে কাজে লাগাবার প্রতিশ্রুতি দেন। তিনি নেপাল সরকারকে আশ্বাস দেন যে নেপালে বসবাসকারী ভারতীয় অভিবাসীগণ নেপালের সার্বভৌমত্ব সুরক্ষার ক্ষেত্রে কোনো বাধা হবে না, এবং সেই কারণে ভারত নেপাল মুক্ত সীমান্ত দু দেশের মধ্যে বাধা সৃষ্টি না করে ব্রিজের কাজ করবে। অর্থাৎ নেপালিদের একটা যে ভয় ছিল যে ভারতীয়রা নেপালে আসার পরে তারা নেপালের রাজনীতিতে, নেপালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, এই নেপালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারতীয়রা নেপালে গিয়ে, এই আশ্বাসটা কিন্তু উনি নেপাল সরকারকে যথেষ্টভাবে দেওয়ার চেষ্টা করেন। এবং উভয় দেশের মধ্যে 2014 সালের নভেম্বরে অপর একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ভারত নেপালকে আরও $1 বিলিয়ন দেবে এখানে একটি 700 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরির উদ্দেশ্যে। এবং এছাড়া নেপালের ভয়াবহ ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি মেরামতের জন্য ভারত নেপালকে 2016 সালের 22 ফেব্রুয়ারি $250 মিলিয়ন মঞ্জুর করার প্রতিশ্রুতি দেয়। তাহলে আমরা দেখছি যে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এলো তখন কিন্তু নেপালের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটাকে আরও সুন্দর করার জন্য তিনি প্রাণপাত করে চেষ্টা করেছেন এবং নেপালকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছেন। দুর্ভাগ্যবশত ভারতের পক্ষ থেকে সদিচ্ছা থাকলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। তার কারণটা কি না, এর পেছনে একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে যে একটা তাৎক্ষণিক ঘটনার উল্লেখ, সেই কারণটা বলতে গেলে একটা তাৎক্ষণিক ঘটনার উল্লেখ করতে হবে। তাৎক্ষণিক ঘটনাটা কি না, 2017 সালের মার্চে এক নেপালিকে ভারতীয় সেনাবাহিনী হত্যা করে, যিনি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত বিতর্কিত ভূখণ্ডে গিয়ে ভারতের তথাকথিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং এই ঘটনায় নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে লক্ষ লক্ষ নেপালি রাস্তায় নেমে ভারতের বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার হয়ে ওঠে। এবং যার ফলে আমরা এখন যদি দেখি যে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে নেপালের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ভালো সম্পর্ক থাকলেও নেপালিদের মধ্যে, নেপালের অভ্যন্তরে বসবাসকারী মানুষদের মধ্যে তাদের ভারত সম্পর্কে একটা ভীতি, ভারত সম্পর্কে একটা ভয় যে কোথাও তাদের মধ্যে একটা আধিপত্য করার চেষ্টা করছে ভারত, তাদের উপরে জোর জুলুম করার চেষ্টা করছে ভারত, এই ভয়টা কিন্তু এখনও থেকে গেছে। যাই হোক, আমরা চাইবো, ভারতীয় হিসেবে আমরা চাইবো ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকুক, এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকলে ভারতের সঙ্গে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত আদান প্রদানের ফলে যেমন ভারতও সমৃদ্ধ হবে, তেমনি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো সমৃদ্ধ হবে। সকলে ভালো থাকবেন। এর পরের ভিডিও নিয়ে আমি আলোচনা করব ভারত নেপাল সম্পর্কের অবনতির কারণগুলো কী। অবশ্যই সঙ্গে থাকবেন। এবং আবারও বলি,
চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।